কন্ট্রোল করা যায় এরকম সেমি ইন ভিভো, রাইট? অ্যান্ড ইন ভিট্রো যেটা ল্যাবরেটরি স্কেলে। সো আমরা হয়তো দেখবো, ইন ভিট্রো দেখবো না। ইন ভিট্রোর আমার স্পেশাল ল্যাব দরকার, কেন রুমে এই ডাইজেশন ট্রায়াল রান করতে হবে ফর 24 hours or 72 hours। ওইটাতে আমরা ইন ভিভো যেটা ডিরেক্ট, যেটা বাই ইউজিং অ্যানিমালস, যেটা শুধু সেইটা এখন আলোচনা করবো, অথবা অন্য কোনো দিন। নাইলন ব্যাগ টেকনিক নামে একটা টেকনিক আছে। টি ব্যাগের মতো ছোট ছোট ব্যাগে ফিড স্যাম্পল নিয়ে সুতা দিয়ে বেঁধে এটা ক্যানোলাইটেড অ্যানিমালের রুমে নিয়ে দেয়া হয় হাইটে অফ দ্য রুম। এই সুতোগুলো বাইরে কোনো এক জায়গায় বেঁধে রাখা হয় ক্যানুলার সাথে, হ্যাঁ, so that we can get it back after few hours, like 8 hours, after 16 hours, after 24 hours, এরকম সাকসেসিভ আওয়ারে বিভিন্ন ব্যাগ বের করে আমরা দেখি যে কতটুকু ফিড যে স্যাম্পল দিয়েছিলাম সেখান থেকে ডাইজেস্টেড হয়েছে অ্যাকচুয়ালি, রাইট? সো যে কনভেনশনাল মেথড, যে ডিরেক্ট মেথড আছে, এটাতে যেহেতু আমি বলেছি ইন ভিভোর ওয়ান হচ্ছে ডিরেক্ট, ওয়ান ইনডিরেক্ট। ডিরেক্ট মেথডে কনভেনশনাল মেথড, এখানে আমাদের অ্যানিমাল ইউজ লাগবে। সো ফার্স্ট if you want to set up the conventional density trial, কালকে বলেছিলাম, we need a primary period. প্রাইমারি পিরিয়ডটা এই জন্য দরকার যে প্রিভিয়াস ব্যাচে যেসব খাবার অলরেডি রয়ে গেছে রুমেনে, এলিমেন্টারি ট্র্যাক্টে, ডাইজেস্টিভ সিস্টেমে, সেটাকে আউট করে দেয়া এবং যে ফিডের তুমি ডাইজেস্টিবিলিটি দেখতে চাও সেইটার সাথে অ্যানিমালটাকে অ্যাডাপ্ট করা। এই দুই পারপাস মেইনলি। এইটা রুমিনেন্টের ক্ষেত্রে 2 weeks ধরা হয়, 1 week for elimination of the previous feed particles, feed residue, and the second week for adaptation with the new feed. Animals are fed individually in this case, যেহেতু আমরা ডাইজেস্টিবিলিটি দেখতেছি, একটা অ্যানিমাল কতটুকু আসলে ডাইজেস্ট করতে পারে, কতটুকু তার বডিতে রয়ে যায়। Therefore it is needed actually to feed the animal individually, not in group, but salt and water should be made ad libitum. So number 3 points হচ্ছে কালেকশন পিরিয়ড। আমরা প্রাইমারি পিরিয়ড পার করেছি যেখানে আমাদের অলরেডি অ্যানিমালস অ্যাডাপ্টেড with the targeted feed that we want to measure stability. এখন আমাদের কালেকশন করতে হবে, right? Data collection, sample collection. So at least 7 days to 10 days and the collection period, but 5 to 7 days is mostly followed. অনেক সময় 3 days ফলো করা হয়, বাট এটা খুবই শর্ট হয় স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য। মিনিমাম 5 to 7 days দরকার, right? So the longer the period, the more preferable the result would be, more precise. Animals should be transferred to the case 2 to 3 days before the sampling period. With a animal selection সময় বলেছিলাম যে male animal is preferred so that we can easily collect feces and urine samples separately. So এটা একটা মেটাবলিক কেজই হয়, একটা স্পেশাল স্ট্রাকচার আছে যেখানে অ্যানিমালটা যখন ফিসিস আসবে সেটা আলাদা চেম্বারে পড়বে এবং ইউরিনেশন করলে সেটা থ্রু দ্য পাইপলাইন এটা আরেকটা স্যাম্পলিং ব্যাগে চলে যাবে। সো এই ধরনের যে সেটআপ, এটা এই সেটআপগুলোকে মেটাবলিক কেজ অথবা মেটাবলিক রেট বলি। এইটা প্রাইমারি পিরিয়ডের শেষের দিকে, অর্থাৎ কালেকশন পিরিয়ড শুরু হওয়ার 2 থেকে 3 দিন আগে অ্যানিমালসকে ওখানে ট্রান্সফার করতে হবে, so that animal can also be adapted to the new environment, new case, right? And the test feed and feeding management. Test feed should not be deficient in any nutrient যেটা তুমি ডাইজেস্টিবিলিটি করতে চাও। ফর এক্সাম্পল, একটা নতুন স্ট্র এখন আসছে, সেই স্ট্র ডাইজেস্টিবিলিটি ডিটারমিন করতে চাও, সো স্ট্র তো থাকবেই, এর সাথে অ্যানিমালসের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আদার্স যে রিকোয়ারমেন্ট আছে, তোমার কনসেন্ট্রেট অথবা গ্রিন গ্রাস, এগুলাও যেন
মোটামুটি ব্যালেন্সড থাকে, রাইট? And fed as per requirement, normally 90% of the actual feed intake during the primary period. Primary period আমরা ad libitum খাওয়াইছিলাম, খাওয়াতে হবে actually. You have to feed ad libitum during the primary period, which was 2 weeks, right? Especially last 1 week. I mean, the second week of the primary period, you must have to feed ad libitum in regards to all, like feed and water, right? এবং যখন টেস্ট ফিডিং করবা, এই যে কালেকশন পিরিয়ড, রাইট, এই সময়টায় তোমার যেটা দিতে হবে তোমাকে 90% অফ দ্য অ্যাড লিবিটাম। প্রাইমারি পিরিয়ডে যখন অ্যাড লিবিটাম খাওয়া হয়েছিল তখন যে পরিমাণ খেয়ে মানে ইনটেক হয়েছিল তার 90% তোমাকে অফার করতে হবে, রাইট? সো আমরা এখানে ডাটা কালেকশনে তেমন কিছু নাই অ্যাকচুয়ালি। এখানে জাস্ট তোমার ফিড ইনটেক ডাটা রাখতে হবে এবং ফিসিস আউটগো আর ফিসিস এন্ড ইউরিন স্যাম্পলিং। সো অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটির ক্ষেত্রে আমরা ইউরিন কালেকশনে নিয়ে আসি না, কারণ এন্ডোজেনাস লস আমরা এখানে কনসিডার করি না, রাইট? এন্ডোজেনাস লস ফিজিসের সাথেও যায়, ইউরিনের সাথেও যায়, মোস্টলি প্রোটিনটা ইউরিনের সাথে চলে যায়। সো অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটিতে আমরা এন্ডোজেনাস যেহেতু কনসিডার করি না, সো এখানে শুধুমাত্র যতটুকু ফিড ইনজেকশন হয়েছে, ইনটেক হয়েছে, সেইটা মাইনাস যতটুকু এক্সক্রিয়েটেড হয়েছে ডিভাইডেড বাই ইনজেস্টেড ইনটু 100, রাইট? সো জাস্ট ভেরি সিম্পল, দ্য ডিফারেন্স কতটুকু খাওয়াইছো আর কতটুকু ফিজের সাথে বের হয়েছে, এইটার একটা পার্সেন্টেজ, রাইট? এইটা হবে অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটি, অ্যাপ্রক্সিমেট যেটা। আর ট্রু ডাইজেস্টিবিলিটি হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ইনজেস্টেড বুঝো তো না, অ্যামাউন্ট অফ ফিড ইনটেক, যেটা ইনজেকশন হয়েছে সেটা ইনজেস্টেড, মাইনাস এক্সক্রিয়েটেড থ্রু ফিসিস অ্যান্ড এন্ডোজেনাস লসেস, যেটা যেসব কম্পাউন্ড বডির ভিতরে তৈরি হয়, প্রোটিন বলো, কার্বোহাইড্রেট, ফ্যাট, হোয়াটএভার, এগুলাও চলে আসে অনেক সময়, যেটা অ্যাপারেন্টে আমরা কনসিডার করি না। বাট ট্রু ডাইজেস্টিবিলিটি যদি ডিটারমিন করতে চাই তাহলে এন্ডোজেনাস লস কনসিডার করতে হবে। সো কোয়েশ্চেন আছে এগুলা কিভাবে পাবো, রাইট? সো আমরা না ইজিলি কতটুকু ফিড খাইছে সেটা বুঝলাম, কতটুকু ফিসিস আসছে সেটা ফিসিসের পরিমাণ থেকে বুঝলাম, রাইট? কিন্তু এন্ডোজেনাস লস কিভাবে ডিটারমিন করতে হবে? গুড কোয়েশ্চেন, রাইট? কারোর কি কোনো ধারণা আছে কি করা যেতে পারে? জাস্ট ইউর আইডিয়া। Sorry, can you please repeat again? So I'm saying endogenous loss. Here the apparent digestibility, relating equation is the amount of feed ingested minus amount of feces produced, which is excreted, divided by ingested times 100, because digestibility normally expressed into the percentage. So this is apparent digestibility, and here when we consider true digestibility, so we considering one additional thing, which is endogenous losses, right? So my question, if you have any idea, how can we measure endogenous losses? স্যার মেটাবলিজমের সময় লস ঘটে এটা নাকি স্যার? হ্যাঁ, ওইটাই, এক্স্যাক্টলি ওইটাই। মেটাবলিজমের সময় বডির ভিতরে যেসব রিয়াকশনস হয় ওখান থেকে যে কম্পাউন্ড গুলা তৈরি হয়, এটা অনেক সময় চলে আসে, রাইট? সো এইটা জানার কোনো উপায় আছে আমাদের? আমরা যা আলোচনা করতেছি খুব সিম্পল, কিন্তু অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটি ভেরি সিম্পল। তুমি কিছু খাওয়াইছো আর ফিজিক্স প্রডিউস হয়েছে, এই দুইটা ডিফারেন্স করেই তুমি পার্সেন্টেজ করলেই বুঝবা যে কতটুকু ডাইজেস্টেড হয়েছে। সো হয়তো তোমাদের কোনো ইয়ে নাই, এখানটায় আমরা বলতেছি ডাইজেস্টিবিলিটি অফ হোয়াট?
digestibility of feed, right? Feed এর what? Feed এর nutrient, তাই না? আমরা তো বলতে পারি না যে straw specification. আমরা solely বলতে পারি না 60% digested. বলতে হবে হয়তো dry matter basis এ অথবা any other nutrient basis এ, যে cellulose degradability অথবা digestibility, NDF degradability অথবা dry matter digestibility. So আমাদেরকে যেসব ফিড আমরা ফিডিং করাবো এটাকে অলরেডি আমাদের মানে প্রায়র অ্যানালাইসিস করে নিতে হবে, প্রক্সিমেট অ্যানালাইসিস করে নিতে হবে, রাইট? এবং ফিসিস যেটা আসবে সেটার প্রক্সিমেট অ্যানালাইসিস করতে হবে। সো আমরা যদি 20 গ্রাম প্রোটিন খাওয়াই একটা অ্যানিমালকে, মানে 20 গ্রাম ইন টার্মস অফ ইউনিট, হ্যাঁ, আমরা অনেক বেশি দেই অফকোর্স, বাট পার ডে একটা অ্যানিমালকে 20 গ্রাম খাওয়াইলাম, রাইট? এবং তার যদি কোনো প্রোডাকশন না হয়, অ্যাটলিস্ট ওয়েট গেইন হয়েছে, রাইট? ওয়েট গেইনে কি পরিমাণ প্রোটিন লাগবে আমরা সেটা ইকুয়েশনের মাধ্যমে জানতে পারবো। এরপরে আমরা ফিসিসের আবার প্রোটিনের পরিমাণ জানতে পারবো, রাইট? সো আমরা যদি দিয়ে থাকি 20 গ্রাম, তার বডিতে কাজে লেগেছে সাপোজ মেইনটেনেন্সের জন্য 5 গ্রাম, তার গ্রোথের জন্য 10 গ্রাম, তাহলে 15 গ্রাম গেল, আর বাকি থাকে 5 গ্রাম, তাই না, যেটা সাপ্লাই করেছিলাম। সো দিস 5 গ্রাম should be excreted in the feces, but if you get the protein percent in feces like 8 grams, the 3 grams will come from the endogenous losses. বুঝতে পারবেন? কথা বলতে হবে। স্যার আবার একটু বললে ভালো। So endogenous loss একটু ডিফিকাল্ট, এটা আমাদের মানে ভেরি প্রিসাইজ অ্যানালাইসিস দরকার। আমরা যদি প্রোটিন ধরি, একটা ফিডের প্রোটিনের ডাইজেস্টিবিলিটি কত, সাপোজ স্ট্রতে ধরো যে নতুন একটু মানে সফট অ্যান্ড প্লায়েবল স্ট্র, নট হার্ড, ভেরি হার্ড, এই স্ট্রতে প্রোটিন আছে ধরো যে 7%, রাইট? 7%-এ ধরো যে 7% বলতে অ্যাকচুয়ালি 1 কেজিতে 70 গ্রাম প্রোটিন, তাই না? ঠিক আছে কিনা? 7% in 1 kilo, 70 গ্রাম কিনা? গুড। সো 1 কিলো আমরা খাওয়াইলাম স্ট্র, তার মানে 70 গ্রাম প্রোটিন সে পেলো। এটা জাস্ট অ্যাজাম্পশন, রাইট? এবং তার রিকোয়ারমেন্ট আমরা জানি, তার প্রোডাকশন জানি, তার ওয়েট গেইন জানি, এবং কোন দিকে কত পরিমাণ প্রোটিন গিয়েছে এটা এস্টিমেশন করা সম্ভব, রাইট? সো আমাদের সাপোজ এই 70 গ্রাম থেকে আমাদের মেইনটেন্সে গিয়েছে 30 গ্রাম, প্রোডাকশনে গিয়েছে 30 গ্রাম, 60 গ্রাম, রাইট? তাহলে বাকিটা বাইরে চলে আসার কথা ফিজিক্সের সাথে। সো যখন ফিজিক্স অ্যানালাইসিস করলা, তুমি দেখলা যে এখানে 30-60 গিয়েছে, রিটেইন করেছে, তার মানে 60% ডাইজেস্টিবিলিটি হওয়ার কথা, রাইট? কিন্তু ফিজিক্স যখন অ্যানালাইসিস করলা তখন দেখলা যে এখানে অ্যাকচুয়ালি 10 বের হওয়ার কথা, যেটা আমরা সাপ্লাই করেছিলাম, কিন্তু 10 বের হয়ে আসেনি, আসলে একটু বেশি বের হয়ে আসছে। কত? যে 12%। তাহলে টোটাল প্রোটিন আমাদের ক্যালকুলেশনে দাঁড়ালো 72 গ্রাম, তাই না? আমরা 70 গ্রাম সাপ্লাই করেছিলাম, 30 গ্রাম মেইনটেনেন্সে, 30 প্রোডাকশনে, এবং 10 গ্রাম অ্যাকচুয়ালি ফিজিক্সের সাথে চলে আসার কথা, বাট 12 গ্রাম চলে এসেছে। তাহলে টোটাল হলো 72। সো টোটাল প্রোটিন সাপ্লাই and the extra amount which is excreted in the feces, with the feces, 2 gram. This 2 gram is endogenous losses that is being created or produced in the body and wasted out through feces or urine. আমি জানি না তোমার মাথায় ঢুকছে কিনা। স্যার এটার কি ম্যাথ আছে পরবর্তীতে? হ্যাঁ, ম্যাথ আছে।
যার তাহলে ওইটা কারণে বুঝলাম, এখানে বুঝতেছি না স্যার। হ্যাঁ এখানে কিছু বুঝতে পারতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, let's proceed. জি স্যার, পরে ম্যাথটা দেখাইলে হয়তো বুঝতে পারবো। So taking into account the endogenous losses is very important, mostly in the case of protein and amino acids, right? I mean, normally a endogenous loss in most cases in the form of protein. Endogenous loss হয়, তাই প্রোটিনের ডাইজেস্টিবিলিটি যখন ডিটারমিন করব তখন অ্যাকচুয়ালি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অ্যাকাউন্ট দ্য এন্ডোজেনাস লসেস। সো এন্ডোজেনাস লস ইন দ্য ফর্ম অফ প্রোটিন আমরা বলতেছিলাম আসলে কি কি হতে পারে, রাইট? ফিজিক্সে আসতে পারে তোমার এপিথেলিয়াল সেল অফ দ্য ইন্টেস্টাইন, সাপোজ different enzymes that produced for digestion of feed particles, but some of the enzyme secreted but not used. This enzyme can get out with the feces and the product of bacterial fermentation, right? So these are the approximate and very primary source of endogenous protein, endogenous losses. So key factor আছে actually. What are the factors that actually affect digestibility? First one, animal itself, especially in this method. কারণ আমরা animal use করতেছি, তাই না? Animal species একটা factor, and different species like cattle, like buffalo, sheep, goat, they have different efficiency of their digestive system. So species একটা বড় factor. এটা greatly influence করে the feed digestibility. Breed, not significant difference exists, but different breed of the same species, individual differences are sometimes bigger, right? So breed within the same breed, and there are some individual variation, but breed to breed actually the same sort of body weight, why the difference is not actually bigger. So age of the animal একটা factor, যে যত young animal তত কম digestion capacity, therefore the feed digestibility will be less in the young compared to the adult, right? This is because in the young ruminant the rumen may not be developed completely, and there also the system was not adapted, may not be adapted efficiently to secrete all of the enzymes needed to digest the feed, and become accustomed to a feed. এটা একটা প্রাইমারি পিরিয়ডের কথা বলেছিলাম যে কমপক্ষে রুমিনেন্টের জন্য 2 weeks আমরা অ্যালাউ করব। ফার্স্ট উইক হচ্ছে elimination of the previous feed from the system, and second week হচ্ছে to adapt the animal to the new feed. It is accustomed. এই adaptation period, ওই প্রাইমারি পিরিয়ডকে adaptation period বলা হয়। এইটা যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে even in the mature animal you may not get the real scenario of the digestibility because the animals are not adapted to the feed, right? So these are the animal factor. This is a feed factor, যেমন fiber content যত বেশি হবে digestibility তত কম হবে, right? So if the fiber content is too high, it affects negatively on the digestibility of the other nutrient as well. Carbohydrate, feed fraction, sugar content of the feed can cause depression in the rumen fermentation. Therefore, it can also depress the digestibility, right? যদি খুব high sugar content হয়. Enzyme supplementation of feed, it can be advantageous in young animal against the anti-nutritive. Sorry, it can be advantageous in young animals or against the anti-nutritive factors. So
কিছু কিছু ফিডে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস থাকে, অ্যান্টি নিউট্রিটিভ আমি কেন লিখেছি জানি না, অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস। সো ওই অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস গুলো অনেক সময় ডাইজেস্টিবিলিটিকে হ্যাম্পার করে। দেয়ারফর ওগুলোকে ডিঅ্যাক্টিভেট করার জন্য কিছু কিছু সাপ্লিমেন্ট দেয়া যেতে পারে, অথবা অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর সমৃদ্ধ যেসব ফিড সেগুলো অ্যাভয়েড করতে হবে। The amount of feed eaten, if the amount of feed consumed feed is increased, the transition time of the digester will be quicker, so the digestibility of the nutrient will be less. That means যদি খুব বেশি পরিমাণে খায় এবং ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়, তাহলে একটা ফিড পার্টিকেল যেটা ডাইজেস্টিভ ট্র্যাক্টে থাকবে এটার উপর পার্শিয়াল প্রেশার আসবে যে you just leave quickly because the new feed particle coming in. Therefore আমাদের যে recommended যে 2 times feeding, right, total allowance-টাকে 2 ভাগ করে 2 বার খাওয়ানো, এটি হচ্ছে recommended। এর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সিতে খাওয়ালে এবং বেশি পরিমাণে খাওয়ালে তাহলে তোমার টোটাল যে স্টেইং টাইম ইন দ্য রুমেন সেটা কমে যায়। Therefore digestibility can also be less. Preparation of feed, grinding, pelleting, heat and steam treatment of soybean, for example, boiling of potato, etc. এই ধরনের প্রসেসিং, যে কোনো প্রসেসিং এটা digestibility-কে ইমপ্রুভ করে। Anti-nutritional, anti-nutritive compound of the feedstock like trypsin inhibitor, saponin, এটা হবে সোলানিন লেখা হয়েছে, এটা saponin actually। Glucans, chylans, etc. decrease the digestibility. So anti-nutritional factor কথা আগেও বলেছিলাম যে it's better to avoid the feedstuff that contain the known amount of or known type of anti-nutritional factor. এরপরে feed preparation, particle size of feed, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর স্পেশালি ফর রুমিনেন্ট। তুমি যদি একেবারে ফাইনলি গ্রাউন্ডেড করে দাও সেটা একটু প্রবলেম, তোমার একটা সার্টেন particle size লাগে for the fiber, so that rumen motility can occur, rumination can occur. So grinding of grain and chopping of forage improve the digestibility. That's true, but the chopping of forage, it should not be very fine. It should be little coarse, like 2 centimeter, 3 centimeter in this range. এর চেয়ে খুব বেশি বড়ও না and এর চেয়ে খুব ছোট না। 1 সেন্টিমিটার অথবা তারও কম হলে এটা প্যাসেজ রেট অনেক বেড়ে যায়, মানে খুব তাড়াতাড়ি রুমেনকে স্কেপ করে। therefore the real digestibility cannot be achieved. যদি স্ট্র অথবা এনি রাফেজ ম্যাটেরিয়ালস যেগুলো আছে এগুলোকে যদি সোকিং করে ফিডিং করানো যায়, এটা সফট অ্যান্ড প্লায়েবল হয়। therefore digestibility can increase by this sort of processing of grain, obviously milling, steam, boiling and pelleting can improve the rate of digestion of that special or specific grain. So আমি জানি না তোমাদের মাথায় ঢুকতেছে কিনা, but until now if you have any question. কারো কোশ্চেন নেই? আচ্ছা, গুড। আমরা অ্যাপ্লিকেশনে আসবো, এখন থিওরিটিক্যাল পড়াচ্ছি। এটা যেহেতু থিওরির পার্ট, এই ডাইজেস্টিবিলিটি বোথ ফর থিওরি অ্যান্ড ল্যাব। সো থিওরিতে আমরা ডিসক্রিপটিভ পড়াচ্ছি, আর ল্যাবে এই মানে ইকুয়েশনের অ্যাপ্লিকেশন আমরা করব, ঠিক আছে? আর একটা টার্ম আছে টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট, এটা একটা টার্ম। সো তোমরা জানো TDN ফার্স্ট ইয়ার থেকেই শুনে আসতেছো এবং শুনে হয়তো পড়ছো, তাই না? কারো মনে আছে TDN এর ডেফিনিশন?
শ্রাবণী মন্ডল নয় আছে 28 আইডি জয়েন করে নাই আচ্ছা কোশ্চেন করলেই টাইম লস হয় আমরা প্রসিড করি This is the simplest form of energy evaluation wherein, the TDN system, total digestible nutrient system, is the simplest form of energy evaluation wherein the animals requirement and the value of feed আমাকে শোনা যায় জি স্যার so TDN বলতেছিলাম যে এটা খুব একটা simplest system where animals requirement and the value of feed meeting this requirement are expressed in terms of the weight of digestible material in the feed so আমরা যদি simple definition বলি এখানে ওইটা ওইভাবে রাইট আপ করা হয়নি যেটা টেক্সট বুক ডেফিনেশন so TDA is the sum of all digestible organic nutrient where fat is multiplied by 2.25 তোমরা যদি এটা দেখো sum of all organic and digestible কন্ডিশন আছে দুইটা অর্গানিক হতে হবে নিউট্রিয়েন্টটা এবং ডাইজেস্টেবল হতে হবে সো এখানে যেমন মিনারেলস আছে ইনঅর্গানিক অফকোর্স বাট ভিটামিন অর্গানিক হলে এটা ডাইজেস্টেবল না তাই না ডাইজেস্টেবল কি ভিটামিন আইডি নাম্বার 13 আছে আইডি নাম্বার 13 আইডি নাম্বার 6 Yes, sir. vitamins কি ডাইজেস্ট হতে পারে অন্য কেউ জি স্যার ভাইটামিন স্যার হয় না ডিরেক্টলি অ্যাবজর্ব হচ্ছে সো এতটুকুই দরকার ছিল যে ভিটামিন ক্যানট বি ডাইজেস্টেড ইট অ্যাবজর্ব ডিরেক্টলি রাইট সো আমরা টিডিএন এর ডেফিনিশন দিছিলাম বলতেছিলাম ফ্রম দ্য ইকুয়েশন অ্যাকচুয়ালি যে TDN is the sum of all organic digestible nutrient সাম বলতে সবগুলো একসাথে যোগ করেছি তাই না sum of all organic and digestible nutrient where fat is multiplied by 2.25 so এখানে দেখো crude protein crude fiber nitrogen free extract এ কি থাকে জানো ক্রুড প্রোটিন কি আসলে সব ভুলে গেছে ছেলেপেলে ক্রুড প্রোটিন কি আইডি নাম্বার 17 আছে জি স্যার এই যে আনসার কোথায় রাখা আছে তুমি দেখতেছো হ্যালো ইয়েস শোনা যায় জি স্যার আমার কোশ্চেন ছিল আমার লেজার লাইটটা কোথায় লেজার পয়েন্টার কোথায় রাখা স্যার আপনি ক্রুড প্রোটিন জিজ্ঞাসা করছিলেন ডিসি আচ্ছা এখানে রাখা গুড সো ক্রুড সিপিপি কি ক্রুড প্রোটিন তুমি এগুলো সবগুলো বলো এখানে কি কি আছে এটা কি স্যার ডিসিপি পার্সেন্টেজ ডিসিপি প্লাস পার্সেন্টেজ ডিসিএফ এই সিএফ প্লাস সিএফ কি বলো পার্সেন্টেজ সিএফ কি ডিএনএফপি ক্রুড প্রোটিন স্যার সিএফ স্যার ক্রুড প্রোটিন সিএফ
ও সরি স্যার, সিএফ জানো না? Crude fiber, sir. এরপরে নাইট্রোজেন ফ্রি স্যার এক্সট্রাক্ট, হ্যালো, ইউ স্টপ আইডি নাম্বার 17, তুমি মিট করো নাইট্রোজেন ফ্রি এক্সট্রাক্ট, রাইট? এনএফই। সো ডি সামনে বসানো হয়েছে কারণ আমরা বলেছিলাম ডাইজেস্টেবল। সো মাই কোশ্চেন ওয়াজ, হোয়াট ডাজ নাইট্রোজেন ফ্রি এক্সট্রাক্ট কন্টেইন? শোয়েব বলো। স্যার ইথার কন্টেন্ট করে কি স্যার? ইথার এখানে, এই দেখো ইথার এখানে আছে। So definition is sum of all organic digestible nutrients where fat is multiplied by 2.25. So fat is here with the ether extract, right? So এখানে actually structural carbohydrate থাকবে, কারণ সরি তোমার নন স্ট্রাকচারাল কার্বোহাইড্রেট। স্ট্রাকচারাল কার্বোহাইড্রেট আসছে সিএফএ, কালকেই পড়িয়েছিলাম। ক্রুড ফাইবার স্ট্রাকচারাল কার্বোহাইড্রেট, আর প্রক্সিমেট কম্পোনেন্ট থেকে যদি তোমরা মনে থাকে তোমাদের অ্যানালাইসিস থেকে, যে এনএফই নাইট্রোজেন ফ্রি এক্সট্রাক্ট ইজ দ্য 100 মাইনাস অল অ্যানালাইজড। সো ওখানে ক্রুড ফাইবার অ্যানালাইসিস করা হয়েছে, ফ্যাট অ্যানালাইসিস করা হয়েছে, প্রোটিন অ্যানালাইসিস করা হয়েছে, মিনারেলস ইন দ্য ফর্ম অফ অ্যাশ অ্যানালাইসিস করা হয়েছে, কিন্তু একটা জিনিস অ্যানালাইসিস করা হয়নি, সেটা হচ্ছে সুগার, যেটা তোমার নন স্ট্রাকচারাল কার্বোহাইড্রেট। সো এনএফির মধ্যেই সুগার থাকবে, রাইট? সো এনএফি it has nothing to do with the nitrogen, and it not estimated or determined either, but it is calculated. No matter what, it does contain some carbohydrate which is organic and digestible. So এই যে তোমার TDN, এটা একটা এক্সপ্রেশন অফ ফিড এনার্জি, এবং এটার মাধ্যমে আমরা অ্যানিমালকে ফিডিং করতে পারি। স্টিল নাও বাংলাদেশে এখনো এই TDN সিস্টেমে আমরা ফিডিং করাই, রেশন ফর্মুলেশন করি, রাইট? তো এই জিনিসটা আমরা খুব ভালো করে ক্যালকুলেশন করব। আমি শুধু এখানে অনেক পয়েন্টস আছে, এগুলা তোমরা জাস্ট একটু পড়বা, বাট আমি একটু বোঝানোর চেষ্টা করলাম যে ডেফিনেশনটা, ইকুয়েশনটা, রাইট? আমরা একটা ম্যাথ যদি এখন এক্সাম্পল হিসেবে নিই, এইবার ল্যাবের পার্ট শুরু হবে, ঠিক আছে? আমরা সাইমালটেনিয়াসলি থিওরি অ্যান্ড ল্যাব কভার করছি, আর 2টা ক্লাস পাইলে আমি সব শেষ করে দেওয়ার চেষ্টা করব। দেখা যায় স্লাইড? না স্যার। এখন এক্সারসাইজ 1। সো এখানে একটা এক্সারসাইজ, আগে পড়ো তোমরা নিজেরা, মোবাইলের স্ক্রিন দেখো, কম্পিউটার স্ক্রিন দেখো, আমি বলতেছি সেটা শোনো, এরপরে দেখি আমরা কিভাবে এগিয়ে যেতে পারি। সো a cow was fed on an average 10 kg of Barsim hay daily in a digestion trial and excreted 20 kilos of dung species, right? The chemical composition on the basis of dry matter A and physics below. ওই যে বলেছিলাম যে prior experiment, the targeted feeding or target feeder analysis করে নেব। সো এই অ্যানালাইসিস ছাড়া আসলে ডাইজেস্টিবিলিটি ট্রায়াল সব না, তুমি বের করতে পারবে না। ফিডের আগে অ্যানালাইসিস লাগবে, এরপরে ফিজিক্স আসবে, সেটা অ্যানালাইসিস হলেই তুমি ডাইজেস্টিবিলিটি কতটুকু হয়েছে কোন নিউট্রিয়েন্টের, সেটা হয়তো করা সম্ভব, রাইট? সো
remember the feeding level per sim he daily produce 20 kilo total. Composition is given below. The composition there is diameter, ash, Cp, Cf, nitrogen free extract, right? And physics chemical composition such as approximate component analysis করে ফেলেছিলাম physics as well সেটা 20 diameter 25 ash 10 and fiber is 40 Fe and ether extract 1. So question is coefficient of digestibility of each nutrient, digestible nutrient and TDN. এই কোশ্চেনটা as is গতবার as it is মানে গত as it is right. কয়েকটা জিনিস জিজ্ঞেস করা হয়েছে যেটা তোমাকে করতে হবে digestibility of each nutrient ভ্যালু আসে সেটাকে আমরা coefficient of digestibility বলি D তুমি এমনি digestibility ও বলতে পারো এটা একটা of nutrients এখানে digestible nutrient আছে সবগুলারই or coefficient of digestibility এবং digestible nutrient as well as TDN, right? তিনটা ডিফারেন্ট জিনিস জিজ্ঞেস করা হয়েছিল সো আমরা যে ইকুয়েশন পড়েছিলাম অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটি আমরা এখানে এন্ডোজেনাস লস কনসিডার করব না কারণ আমরা ইউরিন কালেকশন করি নাই তোমরা কোশ্চেনে দেখেছো যে ইউরিনের কোনো অ্যামাউন্ট নাই আমাদের রাইট সো উই আর গোইং টু অ্যাসেস দ্য অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটি ওকে সো আমরা কি কোশ্চেনটা বুঝেছো আগে কোশ্চেন বুঝছো কিনা সেটা বলো ইজ ইট বিগ এনাফ ক্যান ইউ সি এর চেয়ে বেশি বড় না করি আর ফিসিস এবং ফিড যে স্যার অ্যামাউন্টটা দেওয়া আছে এটা স্যার ইউনিট কি স্যার কেজি ফিডের কেজি ফিসিসের কেজি ইয়েস টেবিলের কথা বলতে স্যার ফিড ফিসিস ডায়ামিটার এস এখন কোশ্চেন হচ্ছে এগুলা আসলে অ্যাপ্রক্সিমেট কম্পোনেন্ট যদি মনে থাকে অ্যানালাইসিস এটা কি ইউনিট কি ওমর ফারুক জিজ্ঞেস করেছে তাই না বলো তো অ্যাপ্রক্সিমেট যে কম্পোনেন্ট গুলা আমরা করেছিলাম আমাদের করার সুযোগ হয়নি অফকোর্স বাট আমরা পড়েছিলাম তাদের ইউনিট কি সবগুলা anyone else kg কেজি স্যার আমরা- পার্সেন্টেজ করুন পার্সেন্টেজ এখানে দেওয়াই আছে তোমরা কি দেখো না পার্সেন্ট অন ড্রাই ম্যাটার বেসিস ওখানে উপরে বলা আছে জন্য আর এখানে ইন্ডিভিজুয়ালি দিতে চাই নাই আর তোমার বলেছো কেজিতে অ্যাকচুয়ালি আমরা ফিড 10 কেজি খাওয়াইলাম বার্সিম 10 কেজি বার্সিমের 20 কেজি কেমনে সিপি হয় সো এখানে যে ইউনিট সেটা হচ্ছে পার্সেন্টেজ ওকে সো লেটস প্রসিড এখন কোশ্চেনের উপর কোনো কোশ্চেন আছে সবাই বুঝেছো কোশ্চেনটা যে কোশ্চেন এখানে আমরা নিয়ে আসছি এইটা বোঝা গেছে জি স্যার জি স্যার কোশ্চেন বোঝা গেছে স্যার গুড তাহলে আমরা প্রসিড করি আমাদের সলিউশন অনেক বড় হবে কিন্তু রাইট সো ট্রাই টু রিমেম্বার ট্রাই টু keep note because this is coming in the exam for sure maybe not in this form but this will come so আমরা আমাদের সবার প্রথমে হচ্ছে ড্রাই ম্যাটার আমরা ড্রাই ম্যাটার হিসেবে অ্যানিমালকে খাওয়াবো অথবা ফ্রেশ হিসেবে খাওয়াবো বাট আমরা জানি যে
10 কেজি ফিট এর মধ্যে ড্রাই ম্যাটার 85% ছিল, তার মানে 8.5 কেজি ফিট অ্যাকচুয়ালি অন ড্রাই ম্যাটার বেসিসে আমরা খাওয়াইছি, তাই না? সো প্রথমেই আমাদের ড্রাই ম্যাটারের ডাইজেস্টিবিলিটি অ্যাসেস করতে হবে। সো আমাদের ড্রাই ম্যাটার এখানে দেওয়া আছে 85%, রাইট? সো আমরা 85%, দ্যাট মিনস 10 কেজির 85% হচ্ছে দিস অ্যামাউন্ট, তাই না? এটা তো আর না বোঝার কিছু নাই। The Nepali guys, do you understand? 85% of the 10 kilo of feed, how much it is exactly? 8.5. So আমরা এখানে বলেছিলাম we fed on an average 10 kilo of barsim, one of the feed, right? So the intake of barsim on the basis of dry matter, so dry matter, feeded dry matter is here, like 85. 85% of this 10 kilo of intake. So 85% can be expressed in this way. And then our intake was 10 kilo. So actual intake on dry matter basis is 8.5. You clear? Yes, sir. Yes, sir. Good. And then we have another component which is feces, right? Feces produce like 20 kilos and feces dry matter is 20%, right? So outgo in feces 20%. That can be written like this: 20 divided by 100, and our produced feces was 20 kilo. So actual feces on the dry matter basis is 4 kilos, right? So আমরা যদি apparent digestibility equationটা মনে করি যে ingested minus excreted divided by ingested into 100, right? সেটাই coefficient of digestibility of dry matter. আমরা তখন বলেছিলাম যে digestibility of what, তাই না? Digestibility of the nutrient present in the feed. So dry matter একটা কম্পোনেন্ট যেটা আমাদের নিউট্রিশনাল অ্যানালাইসিসে একটা বেসিস, ফিডিং একটা বেসিস, রাইট? ড্রাই ম্যাটার বেসিসে আমরা সব ক্যালকুলেশনগুলো করে থাকি। সো কোএফিসিয়েন্ট অফ ডাইজেস্টিবিলিটি অফ ড্রাই ম্যাটার, ড্রাই ম্যাটার খাওয়াইছিলাম 8.5 কেজি, রাইট? এবং ফিজের মাধ্যমে 4 কেজি, তাহলে কতটুকু আসলে প্রায় 3.5 কেজির মতো রয়ে গেল ভিতরে, তাই না? তো এই যে 3.5 কেজি বডির মধ্যে রয়ে গেল, বডিতে কাজে লাগলো, এই পোর্শনটাই হচ্ছে ডাইজেস্টিবিলিটি অফ দিস বার্সিম, দিস লাইক ফিড ইন দিস কেস অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু গিভেন হিয়ার, রাইট? বুঝতে পারছো এখন যে ডেফিনিশন দিয়েছিলাম কিছুটা বোঝা গেছে? এখানে দেখো intake, DM intake minus DM outgo, that means the ingested minus excreted in the feces divided by DM intake into 100, right? So 8.5 minus 4 divided by 8.5 into 100 equal to 52.59%. So আমরা এইটাকে বলতে পারি যে this barsim on dry basis can be digestible at the rate of 52%. কোন কোশ্চেন আছে এই পর্যন্ত? ভেরি সিম্পল, খালি ভয় না পেলেই খুব ইজি হয়ে যাবে। এনি কোশ্চেন ফ্রম এনি? এটা তো স্যার এটা অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটি না? অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটি, ইয়েস। আমি প্রথমে বলেছি যে আমাদের এখানে এন্ডোজেনাস লস কনসিডার করা, যদি তোমাদের ট্রু ডাইজেস্টিবিলিটি ডিটারমিন করতে হয় তাহলে এখানে বলে দেওয়া থাকবে যে endogenous loss assuming this amount or this something like this, okay? জি So স্যার। যদি কোনো কিছু মেনশন না করা থাকে তাহলে তোমরা ধরে নেবা যে this is apparent digestibility, okay, in general case. জি স্যার। Good. Any other question? আমরা তখন বলে দেব, রাইট? ইউরিন দেওয়া থাকলেই তোমাকে হয়তো
ই করতে হবে, মানে এটাও বলে দেওয়া থাকবে যে অ্যাপ্রক্সিমেট এন্ডোজেনাস লস, এখানে একটা ভ্যালু দেওয়াই থাকবে, কারণ এখানে এন্ডোজেনাস লসের কোনো ইন্ডিকেশন আমার নাই, রাইট? আছে কি? নাই। ইভেন এখনো যদি আমি চালাকি করে ইউরিনও দিয়ে দেই যে ইউরিন প্রডিউস লাইক 3 লিটার্স পার ডে, রাইট, বাট এন্ডোজেনাস লসের কোনো কথা এখানে আমি বলি নাই, প্লাস কোন ধরনের ডাইজেস্টিবিলিটি ডিটারমিন করতে হবে সেটাও বলি নাই। তাহলে তোমরা বুঝে নিবে যে আমি চালাকি করেছি, জাস্ট ইউ ইগনোর দ্য অ্যামাউন্ট অফ ইউরিন। ঠিক আছে? যদি ট্রু ডাইজেস্টিবিলিটি ডিটারমিন করার জন্য বলা হয়, তাহলে তোমাকে ক্লু দেওয়া থাকবে যে এন্ডোজেনাস লস, অথবা তোমার এই যে কেমিক্যাল অ্যানালাইসিস এইখানে দেয়া থাকবে যে সেল ডেব্রিস ওয়াজ দিস অ্যামাউন্ট, রাইট, অথবা অন্য কোনো টার্মে যেটা নর্মাল লাইক অ্যাপ্রক্সিমেট কম্পোনেন্ট যেগুলো আছে এর বাইরে কিছু টার্ম থাকবে, সেখান থেকে তুমি বুঝে নেবে যে দিস আর দ্য আন্ডার এন্ডোজেনাস লসেস, তখন হয়তো তোমাকে সেটা মাইনাস করতে হবে, রাইট? বাট ইন জেনারেল আমরা বলি না ট্রু ডাইজেস্টিবিলিটি ভেরি ডিফিকাল্ট টু অ্যাসেস, এবং আমাদের সেই মানে ল্যাব ফ্যাসিলিটিস তো এমনিতে এখানে তো জিরো, আর তোমার অন্যান্য জায়গা যেখানে আছে সেখানে আসলে খুব ডিফিকাল্ট, রাইট? সো নর্মালি আমরা অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটি চাইবো, ঠিক আছে? কোনো কিছু ইন্ডিকেশন না থাকলেই অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটি, আর ট্রু ডাইজেস্টিবিলিটি যদি চাওয়া হয় তাহলে সেই ডাটা দেওয়া থাকবে তোমার ক্যালকুলেশন করার জন্য। Any other question until the red dry matter digestibility? আমি ডিফারেন্ট কালারে করেছি কারণ অনেকগুলা কোএফিসিয়েন্ট অফ ডাইজেস্টিবিলিটি ডিটারমিন করতে হবে আমাদের। সো রেড কোশ্চেনে কোনো কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, কোনো কোশ্চেন নাই স্যার। ভেরি গুড, সো লেটস প্রসিড। এখন আমরা আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট ওয়ান, অ্যাশ, ডাইজেস্টিবিলিটি অফ অ্যাশ হতে পারে? আরে স্যার, হ্যাঁ, শোয়েব বলেছে জি স্যার। সামিয়া কি বলো? স্যার আমি বুঝতেছি না স্যার। হুম, হ্যাঁ, ডেটা আছে হবে, দিস ইজ ইউর ভ্যালিড অ্যান্সার, বাট অ্যাকচুয়ালি কি দিস ইজ ডাইজেস্টেবল? ইজ ইট ডাইজেস্টেবল? হোয়াট ডাজ অ্যাশ কন্টেইন? মিনারেলস। মিনারেলস Calcium, ডাইজেস্টেবল? না স্যার, ডাইজেস্টেবল? না স্যার, অ্যাবজর্পশনই হয় না স্যার। সো যদি ডিরেক্ট অ্যাবজর্ব হয়, এটার ডাইজেশনের দরকার না হয়, তাহলে আসলে কি আমরা ডাইজেস্টিবিলিটি এটা বের করতে পারবো? এখানে ডাটা দেয়া আছে, তুমি দেখো, ডাটা দেওয়া আছে, তুমি পরে দেখো, মাথা নষ্ট হয়ে যাবে ডাইজেস্টিবিলিটি কিরকম। So, I mean, it's not required. We cannot actually assess digestibility of ash because it is contain the mineral matters, and minerals are directly absorbed. So we don't actually have to think about the digestibility. It does not digest. Okay. Therefore, we are switching to the next one, crude protein, which is digestible, organic and digestible nutrient, right? শোয়েব, তুমি ক্লিয়ার তো নাকি? মাঝে এমসিকিউ চলে আসতে পারে, যে জিনিসটা কনফিউজ করেছো কোন ফর্মে চলে আসছে, সেটা ভুল করবো আমি শিওর। কামিয়া, জি স্যার। এখনো কি মানে টালমাটাল অবস্থা? না স্যার, এখন স্যার একটু বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি কোশ্চেনটা এরকম ছিল, আজকে একটা কোশ্চেন করেছি পোল্ট্রি নিউট্রিশনে, যে প্রো এনজাইম ডিরেক্ট রোল অন
breakdown or digestion of the nutrient. জি স্যার যারা সত্যি সত্যি মানে ব্রাইট তারা এটা আনসার করেছে, কিন্তু মেজরিটি আনসার করতে পারে নাই। ওই যে ডিরেক্টলি শব্দটা ছিল, প্রো এনজাইম একটা প্রিকারসর অফ দ্য এনজাইম, ইনঅ্যাক্টিভ জি ফর্ম। স্যার এটাকে অ্যাক্টিভেটেড হতে হয়, এরপরে না ডিরেক্টলি অ্যাক্ট করতে পারবে, বা প্রো এনজাইম ক্যানট ডিরেক্টলি অ্যাক্ট। সো কোশ্চেন গুলো আসলে এইভাবে হবে, তোমরা মানে কোশ্চেন ওই অল্প একটু পড়েই আনসারে লাভ দিবা সেটা হবে না, পুরোটা পড়ে বুঝতে হবে আগে, রাইট? মনে হবে মানে ট্রু, মনে হবে ট্রু, কিন্তু অ্যাকচুয়ালি ফলস, বিকজ দেয়ার মে বি সামথিং additional added to make it false. So Okay, there sir. is no digestibility of ash because it is not a digestible nutrient. Therefore আমরা dry matter digestibility বের করলাম, এখন আমরা CP digestibility যাব, consequently CF, nitrogen free extract, and ether extract. Okay, so the green color, same process. CP intake kg out of total DM and outgo out of the total DM in feces, right? So CP intake তোমরা একটু আমাদের যেতে হবে। CP দেখো, ও আরেকটু কথা বলে নিতে হবে। এই যে আমরা ড্রাই ম্যাটার অ্যাসেস করলাম, রাইট, বের করলাম, এরপরে যত ক্যালকুলেশন হবে সবগুলা ড্রাই বেসিসে হবে। আমরা এখানে ইনটেক 10 কেজি ধরেছিলাম, তাই না? কারণ আমার কোশ্চেনে বলা ছিল 10 কেজি, কিন্তু আমরা এই যে ড্রাই ম্যাটার এবং ফ্রেশ ইনটেক থেকে আমরা ড্রাই ম্যাটার পেয়েছিলাম, অ্যাকচুয়ালি ইনটেক ইন দ্য ফর্ম অফ ড্রাই বেসিস, রাইট? এরপরে যত ইনটেক আমরা ক্যালকুলেশন করব তখন আর এই 10 কেজি ধরবো না, তখন আমরা ড্রাই বেসিসে ধরবো, বিকজ all nutritional analysis is performed on the basis of dry matter. তাহলে এখানে তোমার CP intake calculation করতে হবে basis of 8.5 kilo intake, not the previously 10 kilo. বুঝতে পারছো? জি স্যার Good. So এরপরে যত কিছু এরপরে first we have to assess the dry matter intake from the fresh. In the question we have mentioned 10 kilo of barsim. Barsim is a sort of let's say shrub or grass, and the amount indicated in the fresh as fresh 10 kilos, but আমরা আবার ড্রাই ম্যাটার দিয়ে দিছি 85%। তার মানে ড্রাই বেসিসে কতটুকু বার্সিম ইনটেক হয়েছিল? 8.5 কিলোস, তাই না? এরপরে আমরা যত অ্যানালাইসিস করব, যত ক্যালকুলেশন করব, তখন ইনটেকটা ধরবো 8.5, বিকজ অল নিউট্রিশনাল অ্যানালাইসিস ইজ বেসড অন দ্য ড্রাই ম্যাটার। ওকে, সো এখানে সিপি যখন আমরা ইনটেক করেছিলাম, আমাদের দেখো সিপি ছিল ফিডের মধ্যে 20%, রিমেম্বার, এবং আমাদের ইনটেক ছিল 8.5% on the dry basis. ওকে, আমরা কিন্তু কোশ্চেনে বলে দিয়েছিলাম যে কেমিক্যাল কম্পোজিশন পার্সেন্ট অন ড্রাই বেসিস। সো দিস 20% অন ড্রাই বেসিস, দ্যাট মিন তোমার ড্রাই ম্যাটার এখানে কনসিডার করতে হবে যখন তুমি ইনটেক কনসিডার করবা, নট ফ্রেশ। ফ্রেশ কনসিডার করলে ভুল, ঠিক আছে? সো সিপি 20% ছিল ফিডে এবং অ্যামাউন্ট অফ ইনটেক ছিল 8.5%, তাহলে অ্যাকচুয়াল সিপি ইনটেক 1.7 কিলোস। হ্যাঁ, সিপি আউটগো, দ্যাট মিন ফিসিসের পার্সেন্ট অফ সিপি ছিল 10, এবং অ্যাকচুয়াল ফিসিস অন দ্য বেসিস অফ ড্রাই ম্যাটার এটা ছিল 4। সো ফিসিস আউটগো ছিল লাইক 0.4 kilos actually. So COD, this one intake minus outgo divided by intake into 100. So crude protein এর digestibility হয়েছে 76.47%. Any question here? Same জিনিস, আমরা শুধু one step ahead, যে প্রথমে ড্রাই ম্যাটারের সময়
ফ্রেশ ইনটেক ক্যালকুলেট মানে কনসিডার করেছিলাম, করে ড্রাই ইনটেক বের করেছিলাম, রাইট? ফ্রেশ ফিসিস কনসিডার করে ড্রাই ফিসিসের পরিমাণ বের করেছিলাম। এরপরে আমরা আর ফ্রেশের ওইদিকে যাব না, আমরা অল উই কনসিডার অ্যাজ ড্রাই। সো আমাদের ইনটেক ড্রাই ম্যাটার বেসিসে আসছে, আমাদের ফিসিসও আসছে ড্রাই ম্যাটার বেসিসে, রাইট? এটাই কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। গুড। সো একইভাবে আমরা শুধু এখন মানে আমাদেরকে জাম্প করতে হবে। আমাদের ফিডে সিএফ ছিল 25%, হ্যাঁ, এবং ফিসে সিএফ ছিল 40%। ইন অর্ডার টু প্রুভ, এখানে যাও, ফিডে সিএফ 25, ফিসিসে 40, রাইট? জি তাহলে স্যার। আসো অন ড্রাই বেসিস এগেইন 8.5 কিলোস ইনটেক, রাইট? তাহলে কতটুকু ইনটেক হয়েছে সিএফ? 2.12 kilos, 25% of CF আর এই 25% of 8.5 kilos, তাই না? 8 কেজির 25%, ঠিক আছে? জি স্যার। এবং আউটগো এগেইন 4 কেজি ড্রাই বেসিসে ফিসিস ছিল 4 কিলোস অ্যান্ড ফিসিস CF কন্টেন্ট অফ ফিসিস ছিল 40%. So actual feces outgo, CF outgo 1.6 kilos, right? Therefore, percent of apparent digestibility or coefficient of digestibility of CF, that means crude fiber, is this one minus this one divided by this one into 100, right? Intake minus outgo divided by intake into 100, right? জি স্যার। Very simple. এখন মনে হয় যে একটু ইজি লাগছে তোমাদের। সো সিমিলারলি তোমার ইথার এক্সট্রাক্ট যদি কম্পোজিশন দেখো, ফিডে ইথার এক্সট্রাক্ট ছিল 3 এবং ফিসিস ছিল 1। সো গো অ্যান্ড প্রুভ ইথার এক্সট্রাক্ট ফিডে ছিল 3 অ্যান্ড ফিসিসে 1, রাইট? আমাদের ড্রাই ছিল 8.5 এবং 4 ফিসিস ছিল, তাই? সো ইথার এক্সট্রাক্ট দেখো 3 divided by মানে 8.5 kilos এর 3%, this amount, and 4 kilos এর 1%. So ether extracted digestibility 84.31%. Similarly, NFE আমাদের দেওয়া ছিল ফিডে 47 and ফিসিসে 24. Go and prove 47 and 24. So a 47 হচ্ছে 8.5 kilos এর 47% আর 4 kilos এর 24%, তাই না? জি স্যার। হয়ে গেল। এই যে দেখো 85 এর 47% and 4 kilos এর 24%. So the Nepali guys, you are getting the points? Yes sir. Okay. I found this on the web for 85K is 47%. Do you have any question? Till now, Sir, no, sir. Sir, in the case of as why we need to calculate at that time, my net is cut off, sir. Okay, ash we didn't consider because ash contain mineral matters. All minerals present in ash and minerals do not need it to be digested, right? It is directly absorbed. Therefore, we cannot say digestibility of minerals because it is not digested. Okay, thank you, sir. Okay, so NFE, which is nitrogen free extract, coefficient of nitrogen free extract is intake minus outgo divided by intake into 100, which is 75%, 76% around, right? So আমরা এতক্ষণ কথা বলার পর আমাদের কোশ্চেনের একটা পার্ট আনসার করেছি যে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ digestibility of each nutrient, right? জি স্যার।
সো এই ইস নিউট্রিয়েন্ট বলা আছে, এখানে যদি কেউ অ্যাশের ডাইজেস্টিবিলিটি মানে ই করো, অ্যাসেস করো, তাহলে সে সার্টেনলি পাবে। সব ঠিক আছে, শুধু অ্যাশের ডাইজেস্টিবিলিটিও করে ফেলছো। স্যার তাহলে তো ভিটামিন থাকলে ওটাও বাদ যাবে না? গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। আমরা যেটা দিব মানে সেটা হচ্ছে প্রক্সিমেট এলিমেন্ট, রাইট? এখানে যা আছে দেখো তো, ড্রাই ম্যাটার প্রক্সিমেট কম্পোনেন্ট না একটা, অ্যাশ, সিএফ, সিপি, নাইট্রোজেন ফ্রি এক্সট্রাক্ট এন্ড ইথার এক্সট্রাক্ট, এখানে যে 6টা আছে 6টাই প্রক্সিমেট কম্পোনেন্ট না? মনে আছে প্রক্সিমেট কম্পোনেন্ট কয়টা? এখন কথা বলে না। ওই 6টাই তো দেয়া আছে, তাই না? এর বাইরে যদি ভাইটামিনস দেই, ভাইটামিনস প্রক্সিমেট কম্পোনেন্ট না, যদি দিয়ে থাকি সেটা ইগনোর করতে হবে, বিকজ under the same ground as ash we discussed, right? Ash contain minerals that does not digest, therefore no digestibility. Similarly, vitamin is not digested, although it is organic, it is not digested, directly absorbed, therefore no digestibility for vitamins. Toma, you clear? জি স্যার। সো এতক্ষণে আমরা একটা পোরশন কভার করলাম এই পর্যন্ত। সো এরপরে আমাদের আছে, এই পর্যন্ত আমরা কভার করেছি, আমাদের এখনো আছে ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট এন্ড টিএন, টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট। সো এইটা ক্যালকুলেশন করতে পারলেই জাস্ট সাম আপ করে দেব, তাহলে হয়ে যাবে টিডিএন, তাই না? সো লেটস গো এন্ড ডু দ্যাট। Calculation of digestible nutrient from the above chemical composition and COD. So তোমাদের chemical composition লাগবেই, এবং আমরা যে COD apparent digestibility of different nutrient যেটা এতক্ষণ ক্যালকুলেশন করলাম সেইটা লাগবে, তাহলে আমরা digestible nutrient পাবো। So digestible nutrient এর ইকুয়েশন আছে, ক্যালকুলেশনের ইকুয়েশন, ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট, আমি এটা রেড করে দিই অ্যাকচুয়ালি, তাহলে বেটার হবে, দেখা যায়। জি স্যার। So digestible nutrient equal to percent of nutrient in feed multiplied by COD of feed divided by 100, right? So again, percent of nutrient in feed, for example আমরা যদি সিপি ধরি, তাহলে ফিডে সিপি কত ছিল এবং সি কত, সিপির অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটি কত, রাইট? ডিভাইডেড বাই 100, এইটা হচ্ছে ইকুয়েশন। সো আমরা যদি ডাইজেস্টেবল ক্রুড প্রোটিন, আমরা এতক্ষণে এর আগে করেছিলাম সিওডি, কোএফিসিয়েন্ট অফ ডাইজেস্টিবিলিটি, রাইট? এখন অ্যাকচুয়াল ডাইজেস্টেবল ক্রুড প্রোটিন আমরা বের করছি কত পার্সেন্ট, কারণ সিওডি দিয়ে অনেক সময় আমরা বুঝতে পারবো না, আর নিউট্রিশনিস্ট হিসেবে তুমি বুঝতে পারলেও তোমার যারা ক্লায়েন্ট তারা বুঝতে পারবেন না যে সিপি কি পরিমাণে ডাইজেস্টেড হবে, রাইট? দেরফর এইটাকে আরেকটু অ্যাডভান্স করে আরেকটু ক্লিয়ার করার জন্য ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট হিসেবে নিয়ে আসা হয়, so that it can be very clear. So equation is percent of nutrient in feed times COD divided by 100. So আমরা যদি ব্যাক করি, আমরা এখন দেখব যে ডাইজেস্টেবল ক্রুড প্রোটিন আমাদের কতটুকু, রাইট? সো আমাদের দরকার পার্সেন্ট অফ এই ক্রুড প্রোটিন ইন ফিড, ক্রুড প্রোটিনের সিওডি, এই দুইটা দরকার, তাই না? সো যাও, ক্রুড প্রোটিন হচ্ছে 20% and সিপির সিওডি হচ্ছে 76.47%, তাই না? জি স্যার। So 20% and 76.47 divided by 100 equal to 15.29%. এই ভ্যালুটাই হচ্ছে ডাইজেস্টেবল ক্রুড প্রোটিন, ঠিক আছে? একইভাবে বাকি সবগুলো করা, the percent of nutrient of percent of crude fiber in feed
and the COD of crude fiber divided by 100 equal to the digestible crude fiber. And this one, percent of nitrogen free extract in feed multiplied by percent COD of nitrogen free extract divided by 100, right? So you got the digestible nitrogen free extract. And similarly, a percent of ether extract in feed and multiplied by COD of ether extract divided by 100. So you got the digestible ether extract. So এখন যদি এই ভ্যালু যখনই তুমি পাবা তখন তোমার TDN ক্যালকুলেশন করা ভেরি ইজি, কারণ ইউ গট অল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট, অর্গানিক নিউট্রিয়েন্ট, তাই না? এখানে কোনটা আছে ইনঅর্গানিক? Crude protein, CF, NFE, and ether extract. Anything here is inorganic? No, sir. No, sir. Organic and all digestible, তাই না? Yes, sir. All digestible. So আমরা যদি TDN definition বলি, so sum of all organic digestible nutrient where fat is multiplied by 2.25. So we have all organic and all digestible nutrient আছে, so এগুলো সবগুলো যোগ করব একসাথে, সাম আপ করব, শুধুমাত্র এই যে ফ্যাট আছে ether extract এটাকে 2.25 দ্বারা গুণন করব. So let's proceed and calculate. So TDN is the percent of DCP, percent of DCF, percent of DNFE, and percent of DEE. So digestible crude protein, digestible crude fiber, digestible nitrogen free extract, and digestible ether extract. So এইখানটায় তোমাদের বোঝার সুবিধাতে একটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে কেউ আর কনফিউজ করবে না, ঠিক আছে? সো ডেফিনিশন ঠিক আছে। এখন সাম অফ অল অর্গানিক ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট হোয়াট উই গট বিফোর where fat is multiplied by 2.25. So the feed, Barsim feed, you just fed to the cows. It provide 62% of TDN, total digestible nutrient. So এই ছিল আজকের টার্গেট। এখন ground is open for any sort of question. এক ঘন্টা কথা বলেছি, মোটামুটি ইন্টেনসিভ ছিল, কিছুটা ভেরি সিম্পল ম্যাথমেটিক্স ছিল। প্রথমে ভয় পেয়েছো, পরে একটু ইজি লেগেছে অনেকের কাছে। আমি আশা করি হয়তো মাথায় ঢুকেছে, মাথায় ঢুকাতে থিওরি হবে। পার্টের থেকে স্যার ম্যাথটাই মাথায় ঢুকে বেশি স্যার। থিওরি একটু বোরিং হয় অলওয়েজ, সেটা তো বুঝাই। জি স্যার। ইথার এক্সট্রাক্ট এটা আরেকটা ইয়ে আছে, ক্রুড ফ্যাট, রাইট? যেমন সিপিতে কি থাকবে? সিপিতে থাকবে ক্রুড বলতে আছে not a single component, combination of all component, actual and alternative and so on. For example, crude protein, it contains true protein as well as NPN, non-protein nitrogenous substances. Crude fiber, it contains all fibers including, like we mentioned yesterday, cellulose, hemicellulose, lignin, pectin, right? So all included under crude fiber. And crude fat, which is referred to ether extract in the proximate element. Ether extract, another name is crude fat. Crude fat contain fat, fatty acid, and other associated fat-like substances like fat-soluble vitamins, wax, sterols, and so many other fat and fat-associated substances, right? So, যেহেতু এটা fat তো normally energy বেশি দেয়, তাই না? Compared to other nutrient? জি স্যার। Therefore, we multiplied 2.25. এটা দিয়ে মাল্টিপ্লাই করেছি, কারণ ফ্যাট অ্যাকচুয়ালি বেশি এনার্জি দেয়, এবং এই যে এক্সট্রাক্ট এটাই অ্যাকচুয়ালি ফ্যাট, এটাকে আমরা ক্রুড ফ্যাট বলি। ক্লিয়ার? কোশ্চেন করেছে যে? গুড। এনি আদার কোশ্চেন? মিতি আছে আমাদের সাথে?
সে ঘুমাই গেছে নাকি? স্যার ওর নেটে একটু সমস্যা করতেছিল, অনেকক্ষণ আগে আমাকে মেসেজ দিয়েছে স্যার, মানে নেটে বারবার সমস্যা করতেছে, বারবার বের হয়ে যাচ্ছিল ক্লাস থেকে। এই ম্যাথটাই যদি 40 মার্কসের আসে আর যদি ভুল করে তাহলে কি হবে বলো? স্ট্রেট ফেল। স্যার সত্যিই কি স্যার দিবেন এরকম? হ্যাঁ স্যার, সত্যিই কি স্যার এরকম আসতে পারে 40 মার্কসের একটা ম্যাথ? হ্যাঁ, তাহলে এমসিকিউ সিস্টেম তাহলে স্যার হবে না, নাকি 40টা এমসিকিউ থাকবে আর 40টা এরকম? আরে গাধা, আমি টোটালটাই এটা কোশ্চেনে দিলাম, দিয়ে আমি আনসারও দিয়ে দিলাম। তোমরা প্র্যাকটিস করো, করে আনসার বের করো আর আনসারটা ক্লিক করো, হয়ে গেল তো, তাই না? জি স্যার, খুব ভালো। হুম। না না না, এই আজকে পরীক্ষা নিয়েছে, আজকে একেবারে মানে খাতা দিয়ে দিছি রাপ করার জন্য। তখন আসলে ওটা মিড টার্ম ছিল এবং খুব সিম্পল ইয়ে ছিল, যার কারণে দেওয়া হয়নি। কিন্তু এই এত বড় ম্যাথের জন্য তো অবশ্যই খাতাই প্রোভাইড করা হবে। আজকে খাতা প্রোভাইড করা হয়েছিল, খাতা জমা নিয়েছি, যদিও মানে সবাই তোমার করছে, তোমার স্কোয়ার তোমরা করেছো না? জি স্যার, ছিল তোমাদের। আচ্ছা, ওই সেম জিনিসে তোমরা খাতায় লিখেছো, এরাও খাতায় রাপ করে আনসার বের করেছে, যদিও আজকে পেয়ারসনে একটু ঝামেলা হয়েছিল, বাট স্টিল। হ্যাঁ, তোমাদের 25 আছে সাথে, আইডি নাম্বার 25 কার? সে আজকে পরীক্ষা দিয়েছিল। জি স্যার, প্রিয়ম। হ্যাঁ, সে কই? প্রিয়ম তো এতক্ষণ ক্লাসে ছিল স্যার, এখন মনে হয় একটু বেরোইছে। আচ্ছা, এনিওয়ে, পরীক্ষায় কোশ্চেন আসবে, আমরা আছি স্যার। এই তোমার পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো পাস করবা এবার? জি স্যার, ইনশাআল্লাহ স্যার, কত আসছে তোমার ইয়েতে ফাইনাল 60 মার্কসের? স্যার ওখানে স্যার 48 আসছে স্যার। আর ইয়েতে এটা তো স্যার দেখতে পারিনি। মিড টার্মের দিয়ে দিছি তো আমি মেসেঞ্জারে, মহিনের সাথে যোগাযোগ করো। স্যার আমাদের কি মার্কস দেখা যায়? আর অনলাইনে তো প্রত্যেকটা মার্কসই দেওয়া যায়। অনলাইন ইচ্ছা করলে আমি অফ করে রাখতে পারি, বাট আমি অফ করি না। তোমরা দেখো, দেখে শান্ত হও। না স্যার, ভালো করেন স্যার, এটা আমাদের জন্য। স্যার মইনের মার্কস দেখলাম স্যার। কত আসছে? স্যার ওখানে স্যার 14 স্যার। 14। সো 14 আর এদিকে 46, আর 48 সাথে তোমার আরো 15-16 অ্যাড করো, তাতে হয়ে যায় না? মোটামুটি এ গ্রেড হবে না? জি স্যার। গুড। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। আমরা কালকে প্রোটিন থিওরিতে পড়বো, প্রোটিনে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, আগের বারে কোশ্চেনে আসছিল হচ্ছে টিডিএন ভ্যালু আলাদা করে এবং হচ্ছে টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট এটাও আলাদা করে আসছে বি এবং সি তে। টিডিএন আর হচ্ছে টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট একই তো মনে হয় বোঝাচ্ছে নাকি? আমি বুঝি নাই, তোমার ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট আর টিডিএন। একটাতে চাইছে হচ্ছে ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট আর এন্ড টিডিএন ভ্যালু, আর হচ্ছে দুইটা তো আলাদা। আছে হচ্ছে টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট। টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট কি বলা হয়েছে? জি, নাকি ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট বলা হয়েছে? টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট। আচ্ছা, এখানে একটা চালাকি আছে, এখানে ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট আলাদা করে দিয়েছি, রাইট? জি স্যার, তিনটা ছিল, যে হচ্ছে অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটি অফ ড্রাই ম্যাটার এন্ড আদার নিউট্রিয়েন্ট, কি নাম্বার। বি নাম্বার হচ্ছে ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট এন্ড টিডিএন ভ্যালু, আর সি নাম্বার হচ্ছে টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট। গুড। সো এই যে মানে আমার কোশ্চেন যে একটু কঠিন হয়, সেম জিনিসটা আমি একটু ঘুরিয়ে চেয়েছি এখানে, বোঝার চেষ্টা করো। তুমি বলো, তুমি আনসার করো যে এটা কি হবে, আমি বলতেছি না।
স্যার এখানে হচ্ছে টিডিএন ভ্যালু আলাদা মান আর হচ্ছে টোটাল রেজিস্টেবল ভ্যালু আলাদা মানটা বুঝতেছি না এখানে এসে। শোয়েব, তুমি বুঝো, বুঝতে পারো? টিডিএন ভ্যালু গুলো একবারে চাওয়া হয়েছে, আবার আরেকটা কোশ্চেনে হচ্ছে টোটাল রেজিস্টেবল নিউট্রিয়েন্টের মান চাওয়া হয়েছে। আরো কোনো কনফিউশন আছে রাশেদ? টিডিএন ভ্যালু মানগুলো কি আলাদা আলাদা দেখানো লাগবে? ওখানে আমি একটু চালাকি করেছি, দাঁড়াও। চালাকি এইটা মানে তোমাদের জাস্ট একটু কনফিউজ করার জন্য। সো এই যে 4টা পেয়েছি না, শুধু যদি 4টা যোগ করো তাহলে টোটাল হলো, তাই না? জি জি। তো বাই ডেফিনেশন যখন আমি টিডিএন ভ্যালু চাইবো তখন তোমার এই ইথার এক্সট্রাক্টকে 2.25 দিয়ে গুণন করতে হবে, রাইট? সো দিস ওয়াজ দ্য ডিফারেন্স। স্যার আবার বলেন, বুঝতে এখানে 2.25 দিয়ে গুণ করতে টিডিএন ভ্যালুর ক্ষেত্রে 2. যদিও এটা মানে অনেকটা রিপিটেশন, তোমরা ইচ্ছা করলে শুধু টিডিএন ভ্যালু একই জিনিস প্রেজেন্ট করতে পারো, বাট আমি যেটা একটু মানে অ্যানালিটিক্যালি তোমাদেরকে অ্যাসেস করার জন্য বলেছিলাম যে টোটালটা কত হয় আসলে। মানে জাস্ট যোগ তোমার এইটা এই পোরশনটা বাদ দিয়ে, ঠিক আছে? 2.25 এটা মাল্টিপ্লিকেশন বাদ, এবার বুঝতে পারছি। ঠিক আছে? আমার চালাকিগুলা একটু মানে একটু সূক্ষ্ম হয়, তোমাদের বুঝতে হবে। স্যার এবার অত সূক্ষ্ম দিয়ে না স্যার, এবার ধরা পড়ে যাবো। স্যার বুঝি না। আর বলবো না। আচ্ছা ইয়ে তোমার এবার একটু সহজ করেন স্যার, নাহলে কিন্তু অল্প সময় ধরা পড়ে যাবো। ওটা আমি মার্কস দিয়ে দিচ্ছি সবাইকে। হ্যাঁ, এবার খুবই লিবারেল। এবার পলিটিশনে মোটামুটি ভাবে 95% A+ পেয়েছে, ঠিক আছে আজকের পরীক্ষায়। দেয়ারফর তোমাদের ভয়ের কারণ নাই, এই সাহস নিয়ে আবার পড়াশোনা বাদ দিও না দয়া করে। স্যার ম্যাথের জন্য স্যার টাইমটা একটু দেখেন। কে সেইটা? আমি ID 6 অদিতি কি যখন নাম ডাকি তখন খুঁজে পাওয়া যায় না, এখন বিপদে পড়ছে নিশ্চয়ই। স্যার আমি তো রেসপন্স করছিলাম স্যার। ম্যাথের জন্য সাফিসিয়েন্ট টাইম দেয়া হবে, ঠিক আছে? ম্যাথের জন্য সাফিসিয়েন্ট টাইম দেয়া হবে। আর তোমাদের এবারের পরীক্ষার সিস্টেম একটু অন্যরকম হতে পারে, অনলাইন বেসড। লাইক ওই যে ইংলিশের প্যাসেজ প্যারাগ্রাফ পড়েছো না, প্যাসেজ করেছো না, যে উপরে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকে, প্যারাগ্রাফ পড়ো, এরপর নিচের কোশ্চেনগুলো আনসার করো, তাই না? ওই টাইপের হবে, ঠিক আছে? মানে তাছাড়া কোনো উপায় নাই, কারণ মানে আমি যে ইয়েগুলো চাইবো, এই ধরনের যদি কোশ্চেন আসে তাহলে আমার আলাদা আলাদা করে কোশ্চেন আগে পড়ে অনেক ভালো করে ক্লিয়ারলি সময় নিয়ে প্রশ্ন পড়ে আনসার করতে হবে। আনসার অবশ্যই মুখস্থ করে যাওয়া যাবে না, কারণ ওই যে সূক্ষ্ম চালাকি আমি অলওয়েজ করব, এটা তোমাদের মাথায় রাখতে হবে। সেখানে সব ঠিকঠাক করে দিলাম, ঠিক আছে? সেজন্যই স্যার একটু স্যার থিওরির ক্ষেত্রে দেখে মনে হবে সব যেটা করাইছিল ক্লাসে দেখাইছিল সেটাই ঠিক, জাস্ট এখানে আইসা একটু চেঞ্জ করে দিয়েছি। না না না, জাস্ট ফর দ্য ল্যাব, এই ম্যাথ জাস্ট ফর দ্য ল্যাব। আর থিওরিতে যদি একান্তই আসে, থিওরির ম্যাথের স্টাইল তো আলাদা, সেটা তো বুঝো। হয়তো একটা কোশ্চেনের সি নাম্বার অথবা ডি নাম্বারে তোমাকে বলে দেওয়া হলো যে একটা ফিডের রিয়েল ইনটেক হচ্ছে অন ড্রাই বেসিসে এত গ্রাম এবং ফিসিসে এত গ্রাম ড্রাই বেসিসে, হোয়াট উড বি দ্য অ্যাপারেন্ট ডাইজেস্টিবিলিটি। তার মানে ওই ফিজিক্সের যে ম্যাথগুলো আছে ওই টাইপের, তোমার সবকিছু দেওয়া থাকবে, খালি কোশ্চেনে ফেলবা 1 মিনিট আনসার, বাট এটা ভেরি আনলাইকলি।
Any other question? No question. So আমরা আজকে স্টপ করি, তোমরা ঘুমিয়ে যাও, কালকে আবার একটা ক্লাস করতে চাই, ঠিক আছে? আমি চললে তো আর সমস্যা নাই কারো, সবাই ডিনার শেষ করবা, বিছানায় শুয়ে ঘুমানোর আগে আমার স্যার সাথে আপনি বলবো। যদি এর আগে ফ্রি থাকেন তাহলে আরেকটু আগে নিলে ভালো হয়। কেন, তুমি কি ভাই তোমার মানে স্লিপিং টাইম কি আরো এগিয়ে নাকি? স্যার এই সময় ম্যাথ গুলা বা থিওরি গুলা একটু বোরিং লাগে তো ঘুম আসে। কোথায় নাকি? গান বাজিয়ে দিবা পাশে। কালকে ম্যাথ আছে কিনা আমি জানি না। আচ্ছা দেখি, এর আগে কখন তোমরা ফ্রি? মানে 8টার সময় অনেকে বিজি থাকে, যেমন আমাকে অনেকে বলেছিল যে টিউশন থেকে ফিরে আসে, এরপরে রান্না বান্না নিয়ে বিজি থাকে। স্যার dinner- এতদিন আমাদের 8:30টায় ক্লাস মানে হইতো আর কি, এখন আপনি 8:30 চালিয়ে নিতে পারেন। আচ্ছা দেখি কালকে, মানে আমার তো কালকে সানডে, কালকে অফিসে বিজি থাকবো, আমার ফেরার উপর ডিপেন্ড করবে, বাট আমি চেষ্টা করবো আর কি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।